ঝলমলে ভোরবেলা, পূর্ব দিগন্তে অরুণ উঁকি দিচ্ছে। তার লালিমায় ছেয়ে আছে দিগন্তের বুক। কালো মেঘহীন পরিষ্কার আকাশে সাদা মেঘমল্লার দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। এ যেন শরতের আহ্বান জানিয়ে দিচ্ছে। যদিও বর্ষাকাল চলছে ঋতুচক্রে, হালকা শিশিরে গাছের পাতা ঘাস ভিজে আছে অল্প। মুক্ত বিহঙ্গের দল নীড় থেকে বেরিয়ে এসেছে, দল বেঁধে উড়ছে এলোমেলো, কখনো বাগানে তো কখনো ছাদে পেয়ারা গাছটাতে। তাদের কলতানি মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। অরুণ সরকারের ব্যালকনিতে কয়েকটি চড়ুই পাখির আগমন ঘটেছে, তারাই হই হুল্লোড় করছে। চিচির শব্দ পুরো রুম জুড়ে ধ্বনিত হচ্ছে। অরুণ ব্যালকনিতে এসে দেখে চড়ুই পাখিগুলো টবে দেয়া পানিতে নেমে ঠোকাঠুকি করছে একে অপরের সাথে। অরুণ তাদের তাড়িয়ে দেয় না, ফিগ প্লান্টের চারার গোড়ায় পানি ঢেলে দেয়, এতে টব ভরে যায়। অরুণ সরে আসলে কিছু পাখি সেখানে গিয়ে পানি পান করছে নাকি আনন্দ করছে ঠাউর করতে পারল না। তাদের আনন্দ বোধহয় একজনার সহ্য হলো না। পাতাবাহার শিকারীর মতো শব্দহীন পা ফেলে একটু একটু করে এগিয়ে গিয়ে খপ করে লাফ দিল পাখিগুলো ধরার উদ্দেশ্যে, কিন্তু পাখিগুলো বুঝতে পেরে কেটে পড়ে। বিড়াল শাবকটি টব সমেত পড়ে যায়। টব ভাঙেনি, শুধু উল্টে গেছে। অরুণ বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালে বিড়াল শাবক নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য সাফাই গায়ে কিউট ভঙ্গিতে মেয়াও মেয়াও। অরুণ চুপচাপ রুমে প্রবেশ করে, পাতাবাহার লেজ নাড়িয়ে তার পিছু পিছু। তাদের বাড়ির আঙিনায় বসবাস করা সব পাখি উঠলেও তার ঘরে বাস করা দুটো পাখি এখনো গভীর নিদ্রায়। অরুণ সোফায় বসে থাকে, একা একা ভালো লাগছে না। সে চাইছে পাখি দুটো উঠুক আর তার কানের কাছে কিচিরমিচির করুক। অরুণ উঠে বিছানায় বসে। ভোর এপাশে শুয়ে আছে, অন্য পাশে পাতা গুটিসুটি মেরে কমফোর্টার আপাদমস্তক ঢেকে শুয়ে আছে। অরুণ ছেলেকে টেনে এনে বুকে জড়িয়ে ডাকে। ভোর পিটপিট করে চায়, ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, আব্বু ভোর ঘুম। অনেক হয়েছে ঘুম, এখন ওঠো কলিজা। ভোর দুহাত তুলে হামি দেয়, বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর তার কাঁধে মুখ গুজে পুনরায় ঘুমের প্রস্তুতি নিবে। অরুণ তা হতে দেয় না। একদম ঘুমাবে না, অনেক বেলা হয়ে গেছে, একটু পরেই অফিসে যাব। তোমার আম্মুকে ডাকো। গম্ভীর গলা শুনে ভোরের ঘুম গায়েব হয়ে যায়। ঠোঁট উল্টে বাবাকে ছেড়ে বিছানায় বসে, কমফোর্টার টেনে আম্মুকে ডাকে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে বাবার দিকে চায়। কম্বল সরিয়ে টেনে তোলো। বাবার কথায় ভোর গাল ফুলিয়ে কমফোর্টার সরিয়ে দেয়, বাহু ধরে টেনে চিৎ করে শুইয়ে দেয় আর ডাকে, আম্মু ও আম্মু, গুড মর্নিং হয়ে গেছে, ওঠো না। পাতা আড়মোড়া ভেঙে পিটপিট করে এপাশে ফিরে। ভোরকে দেখে মুচকি হেসে গুড মর্নিং বলে। ভোর হাসে না, উদ্বিগ্ন হয়ে পাতার গালে হাত রেখে বলল, আম্মু তোমার গালে কি হয়েছে, ফুলে গিয়েছে। ব্যথায় পাতার মুখ কুচকে যায়। ভোরের হাত সরিয়ে গালে হাত রাখে, অনুভব করতে পারে তার গালসহ মুখশ্রী ফুলে কলা গাছ বনে গেছে। সব ওই নাকুচু ম্যানারলেস রাক্ষস লোকটার জন্য। অরুণ পাশেই ছিল, ছেলের কথা শুনে এগিয়ে এসে পাতার কাছে বসে, থুতনি ধরে এপাশ ওপাশ করে। পুরো মুখশ্রী ফুলে গেছে, তবে ডান গালটা বেশি ফুলে গেছে আর কামড়ের জায়গায় কালশিটে দাগ পড়েছে। বোঝাই যাচ্ছে কালকের কামড়ে কতটা প্রভাব ফেলেছে। অরুণ পাতার কপালে গলায় হাত রাখে, গা গরম, জ্বর এসেছে তবে বেশি না। পাতা পিটপিট করে অরুণের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, এরপর উঠে বসে। ভোর দুঃখী গলায় বলে, আম্মু ব্যথা পেলে কি করে, গালে কি হয়েছে। পাতা রাগি রাগি চোখে অরুণের দিকে চেয়ে ঘুম জড়ানো মোটা ভাঙা গলায় হিসিয়ে বলে, ডাকাত হামলা করেছিল আম্মু, খেকো রাক্ষস ডাকাত। ভোরের মুখশ্রী জুড়ে ভয়ের আবির্ভাব ঘটে। ডাকাত, রাক্ষস, মানুষ খায়? সে পাতাকে জড়িয়ে ধরল শক্ত করে। পাতা খানিকটা হাসে, ফুলোলাল মুখশ্রীতে তার হাসি মিষ্টি লাগছে। অরুণ শান্ত দৃষ্টিতে চেয়ে, নজর পাতার গালে নিবদ্ধ। ইস, গালটার সাথে মুখটার কি হাল হয়েছে, তবে মন্দ লাগছে না। রাগি রাগি চাহনি, ফুলো ফুলো গাল, তবে গালের লাল লাল কালশিটে দাগ দেখে খানিকটা মায়া হয়। সে হাত বাড়িয়ে গালে রাখে, পাতা ঝটকায় সরিয়ে দিল। অরুণ মুচকি হেসে বলল, আমাদের বাগানে পেঁপে গাছ আছে বেশ কয়েকটা, সেখানে পেঁপে ধরেছে বেশ বড় বড়, ফুলো ফুলো, একদম তোমার গালের মতো পাতাবাহার। পাতা কটমট করে তাকালো। মজা উড়াচ্ছে লোকটা, তার কষ্ট হচ্ছে, ব্যথায় কথা বলতে পারছে না ভালো করে, আর লোকটা হাসছে। পাতা কিছু বলে না, তবে ভোর চুপ থাকে না। পাতাকে ছেড়ে অরুণের সামনে দাঁড়িয়ে মাথা চুল টেনে ধরে শক্ত করে, আম্মু ব্যথা পাচ্ছে আর তুমি হাসছো, মজা করছো, তুমি পচা। আরে বাবা, আচ্ছা হাসবো না, মজা করবো না, ছাড়ো ভোর। অরুণের কথায় ভোর ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। পাতার গোমরা মুখে হাসি ফুটে উঠল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছনে গেল। পাতা পিছনে মুড়ে প্রশ্নাত্মক চোখে চায়। ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দেব ছেলেকে। পাতা অরুণের কোল থেকে ভোরকে নামায়, হাত ধরে নিয়ে ওয়াশরুমে ঢুকে ধরাম করে দরজা বন্ধ করে। অরুণ ভ্রু কুচকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে সরাসরি কিচেনে প্রবেশ করলো নক করে। কিচেনে আভারি ও মিনু। মিনু রুটি বেলছে, আভারি চুলায় বসানো কড়াইয়ে ভাজি নাড়ছে। অরুণকে দেখে মিনু বলল, কিছু লাগবে স্যার, চা দিব?
অরুণ খানিক হেসে আটার বয়ম নিল। না, আমি করে নিচ্ছি। মিনু আপা, আর কয়েকটা দিন চিকেন সামলান, এরপর আপনার চিকেনে আসা বন্ধ। মানে স্যার বুঝলাম না। ডাক্তার আপনাকে পুরোপুরি রেস্টে থাকতে বলছে না? সব কাজ বন্ধ, নতুন লোক আসবে, সেই রান্নার কাজ করবে, আপনার লং টাইম ছুটি। মিনু অবাক সুরে বলে, স্যার আমি রান্না বান্না করতে পারবো, সমস্যা? কোনো কথা না, আপনি সাবধানে থাকতে হবে। কোনো কাজ না, শুধু রেস্টে থাকবেন। আপনার ভাগের কাজ আরবি ভাইকে দিয়ে করে নিন। মিনু আর কথা বলার পথ খুঁজে পায় না। আভারী কৃতজ্ঞ দৃষ্টিতে অরুণের দিকে চায়। ডাক্তার আপা বলেছে যে খুব সাবধানে থাকতে হবে, প্রপার যত্ন নিতে হবে। ভারী কাজ তো দূর, অতি দরকার ব্যতীত কোনো কাজ যেন না করে। বাচ্চা মিসক্যারেজ হতে পারে, খুবই নাজুক অবস্থায় আছে। অরুণ আর কিছু বলে না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। নরম করে পরোটা বানিয়ে অমলেট ভেজে নেয়, সাথে 2 গ্লাসে গরম দুধ ঢেলে নিল। একটা ট্রেতে সব গুছিয়ে জগ ভরে পানি নিল। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো ছোট বাটিতে নিয়ে ট্রেতে রেখে নিজের রুমের উদ্দেশ্যে রওনা হয়। পাতা ভোরকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। পরনের জামাকাপড় চেঞ্জ করে শাড়ি পরে বিছানায় বসে থাকে। ভোর এটা ওটা জিজ্ঞাসা করছে, ডাকাত কোথা থেকে এলো, তাকে বা আব্বুকে কেন ডাকলো না পাতা? ডাকাতটা কি রাক্ষস ছিল, বড় বড় দাঁত ছিল ভ্যাম্পায়ারদের মতো? আম্মু ভয় পেয়েছে কিনা? পাতা কি উত্তর দিবে ভেবে পায় না। আরে এ রাক্ষস ডাকাত সেই রাক্ষস ডাকাত না, এ তো মানুষরূপী ভদ্র বেশে ঘুরে বেড়ানো ভোরের কলিজার আব্বু, যে কিনা তার ওই কিউট পরিপাটি দাঁত বসিয়ে তার নরম গালটার 13টা বাজিয়ে দিয়েছে। কিন্তু সেটা তো বলা যায় না, তাই ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়েছে। কিন্তু এতেও ছেলেটা চুপ করে নেই, এটা ওটা বলেই যাচ্ছে। পাতা শুধু হুঁ করছে। গালে ব্যথা বেড়ে যাচ্ছে, সাথে চোখ ও মাথা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে, চোখ ভরে উঠছে বারংবার। এরই মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে রুমে। পাতা মাথা উঁচু করে তাকালো। লোকটার হাতে খাবারের ট্রে। অরুণ ট্রে টি টেবিলের উপর রেখে পাতার দিকে চায়। ভিজে ওঠা চোখের পানি নজর এড়ায়নি। অরুণ বরফের টুকরোগুলো একটা মসলিন সুতি কাপড়ে পেঁচিয়ে পাতার সামনে দাঁড়ায়। থুতনি ধরে মাথা উঁচু করে গালে বরফ ছোঁয়ায়। পাতা চোখ মুখ কুচকে নেয় ব্যথায়। ভোর এগিয়ে এসে পাতার পাশে বিছানায় দাঁড়িয়ে গালে ফু দিয়ে আদুরে গলায় বলে, আম্মু ব্যথা করছে, বরফ দিলে একদম ঠিক হয়ে যাবে, দেখে নিও। অরুণ মুচকি হাসলো। এতটুকুতে এই অবস্থা পাতাবার, ভবিষ্যতে পড়েই আছে। কি সব ছি মার্কা কথাবার্তা। পাতার ইচ্ছে হয় লোকটার দাড়িযুক্ত গালে কামড়ে শোধ বোধ করতে। শালার জামাই, শুনেছে জামাই মানুষ বউকে আদর করে সোহাগে ভরিয়ে রাখে। কই, তার জামাই তো আদর সোহাগ করে না তেমন না, একটু একটু যত্ন করে, আদরও করে মাঝে মধ্যে, তবে আদরের সাথে কামড় ফ্রি। তার ভাবনার মাঝে অরুণ পাতার হাতে বরফে মোড়ানো কাপড় দিয়ে বলে, গালে ঘেঁষে দাও। পাতা বাধ্য মেয়ের মতো গালে বরফ ঘষতে থাকে। অরুণ হাত ধুয়ে রুটির প্লেটটা হাতে তুলে নিয়ে গম্ভীর গলায় আদেশের সুরে বলে, ভোর, চুপচাপ বিনা বাক্য বয়ে সবটুকু খাবার শেষ করবে দুজনে, কোনো কথা যেন না হয়। ভোরের মুখে খাবার দেয়। ভোর খাবার চিবিয়ে উজ্জ্বল মুখে শুধায়। তুমি বনিয়েছো? অরুণ মাথা নাড়ি সায় জানালো। পাতা ফ্যাল করে চায় লোকটা নিজে রান্না করে এনেছে। এরকম জামাই তো সব মেয়ের চায়, যে রান্না করে নিজে হাতে খাওয়াবে। পাতার মন পুলকিত হয়, তবে সেটা প্রকাশ করে না। গোমরা মুখে অরুণের হাতের খাবার খাওয়ায় মনোনিবেশ করে। হঠাৎ মনের ভিতর শয়তানি শখ জাগে। অরুণের মুখে খাবার দিলে পাতা তার আঙ্গুল সহ মুখ পুড়ে কামড় বসায়। জোরে না, তেমন আস্তেই দেয়। সে আবার দয়ালু কিনা, ব্যথা তো তার জামাইটাই পাবে। অরুণ প্রতিক্রিয়া ব্যক্ত করে না, স্বাভাবিকভাবেই নেয় ব্যাপারটা। পাতা তার দিকে ছোট ছোট চোখে চায়। অরুণ মুচকি এসে তার মুখে আবারও খাবার দিয়ে বলে, পাতাবাহার, তোমার ওইটুকুনি দাঁত আমার কিছুই করতে পারবে না। ভোর বাবার কথা বুঝতে না পেরে বলে, আপু কি হয়েছে? পাতার গলায় খাবার আটকে যায়। অরুণ প্লেট রেখে পানির গ্লাস এগিয়ে দেয়। পাতা পানি পান করে। অরুণ তার মাথায় আলতো চড় দিয়ে বুলিয়ে দিতে থাকলো। পাতা স্বাভাবিক হয়। ঠিক আছে আমি অরুণ আবার প্লেট হাতে নিলে পাতা মুখ কুচকে বলে, আমি আর খাবো না, পেট ভরে গেছে আমার। অরুণ চোখ রাঙিয়ে মুখের সামনে খাবার ধরে। পাতা মুখে না নিয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, একদম চোখ রাখাবে না, একটু কিছু হলেই চোখ গরম করে তাকাবে। আর খাবো না আমি। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকায়। পাতা মুখ ঘুরিয়ে নেয়, চোখে অল্প নোনা জলের আভাস। অরুণ আর জোর করে না, ছেলের মুখে খাবার দেয়। ভোর মুখে পুড়ে বলে, আপু আমিও আর খাবো না, আমার পেটও ভরে গিয়েছে, সত্যি বলছি। ঠিক আছে বলে অরুণ সোফায় বসে বাকি খাবার শেষ করে। পাতা বসে থাকে না, তার মাথা ভো ভো করছে, বমি বমি ফিল হচ্ছে। পাতা কমফোর্টের ভিতর ঢুকে শুয়ে পড়ে। ভোর পাতার গালে চুমু দিয়ে বাবার ফোনটা নিয়ে সোফায় বসে গেম খেলতে থাকে। ব্যালকনি থেকে পাতা বাহার দৌড়ে এসে অরুণের পায়ের কাছে বসে মিয়াও মিয়াও করতে থাকে। এতক্ষণ সে ব্যালকনিতেই ছিল। ছোট ছোট পাখিকে ধরবে বলে ঘাপটি মেরে বসেছিল, কিন্তু বজ্জাত পাখিগুলো ধরাই দিল না। কাছে যাওয়ার আগেই ফুরুত
অরুণ অল্প রুটি ডিম বিড়াল ছানার সামনে দেয়। সে কৃতজ্ঞতা স্বরূপ মিয়াও বলে চাটতে লাগলো। অরুণ খাওয়া শেষ করে হাত ধুয়ে নেয়। তার ব্যক্তিগত ওষুধের বাক্স, পেনকিলার ও জ্বরের ওষুধ বের করে। এক গ্লাস দুধ ভোরকে খাইয়ে দিল। অপর গ্লাস দুধ ওষুধ সমেত নিয়ে বিছানায় বসে। নরম সুরে পাতাকে ডেকে বলে, দুধটুকু দিয়ে ওষুধ খেয়ে নাও, জ্বর ব্যথা দুইটাই কমে যাবে। পাতা বেরোয় না কমফোর্টারের ভিতর থেকে, জিদ ধরে শুয়ে থাকে। ইচ্ছে করে ব্যথা দিয়ে এখন দরদ দেখাচ্ছে। অরুণ এক হাতে কমফোর্টার সরিয়ে দিয়ে ধমকের সুরে বলে, ভালোভাবে কথা বলে কথা কানে ঢোকে না না? পাতার চোখ ভরে ওঠে, ধমকাচ্ছে তাকে। সে চুপচাপ উঠে বসে হাত পাতে ওষুধের জন্য। অরুণ হাতে দেয় না, হাঁ করতে বলে। পাতা ফোঁস করে তাকিয়ে হাঁ করে। অরুণও ওষুধ দিয়ে দুধের গ্লাস মুখে দেয়। সবটুকু শেষ করবে? পাতা শেষ করে মুখ মুছে পুনরায় বিছানায় শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে ট্রে পাতা উকি দিয়ে দেখে সবটা। খানিকটা হেসে ভোরের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা কি আজ অফিসে যাবেন? ভোর মোবাইল থেকে মুখ তুলে মুচকি হেসে জবাব দিল। বলো তো যাবে। আর কিছু বলে না পাতা। মনটা আবার খারাপ হয়ে যায়। লোকটা অফিসে যাবে, বাড়িতে একা একা ভালো লাগবে না তার। ভোর তো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে। এই ট্যাটুওয়ালা গাল নিয়ে ঘর থেকেই তো বের হতে পারবে না। শাশুড়ি সহ বাকি সবাই কি ভাববে? তার ভাবনার মাঝে অরুণের আগমন ঘটে। আলমারি থেকে স্যুট বের করে নিয়ে ওয়াশরুম যায়। শুয়ে থাকতে ভালো না লাগায় পাতা বিছানা থেকে নেমে বারান্দায় যায়। অরুণ ওয়াশরুম থেকে এসেই বিছানায় তাকায়। পাতাকে না দেখে কপালে ভাঁজ পড়ে। ভোরের দিকে তাকাতে ভোর ইশারায় ব্যালকনি দেখিয়ে বলে, আম্মু ওখানে। ও বলে অরুণ ড্রেসিং টেবিলের সামনে যায়। চুল পরিপাটি করে পারফিউম লাগায়। টাই বাঁধার পর সাদা শার্টের উপর কালো কোটি পরে নেয়। গলা উঁচিয়ে ডাকে, পাতাভার। পাতা এগিয়ে আসে। প্রশ্নাত্মক চাহনিতে তাকায় অরুণের দিকে। অরুণ ভোরকে বলে, আব্বু ফোনটা দাও। ভোর ফোন দিয়ে বলল, আব্বু আম্মু অসুস্থ, তুমি আজ অফিস থেকে ছুটি নাও না? অরুণ ফোন পকেটে পুরে ছেলেকে কোলে তুলে নেয়। গালে মুখে চুমু দিয়ে বলে, ইম্পর্টেন্ট কাজ আছে আব্বু, জলদি আসার চেষ্টা করব। তুমি নিজের খেয়াল রেখো, সাথে তোমার আম্মুরও। ভোর মাথা নেড়ে সায় জানালো। বাবার কপালে গালে চুমু দিয়ে আবদার করে, আসার সময় আমার জন্য নতুন ব্যাট বল নিয়ে আসবে কিন্তু। ওকে কলিজা। পাতাভার সাবধানে থাকবে, ঘরে বসে রেস্ট নাও, ফোন কাছেই রেখো, আমি ফোন করব। অরুণের কথায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল পাতা। অরুণ ছেলেকে নামিয়ে দিয়ে হাত ঘড়ি বাঁধতে বাঁধতে ব্যস্ততার সুরে বলল, কলিজা, স্টাডি রুমে আমার ল্যাপটপ আছে, একটু এনে দিবে প্লিজ? এখনই আনছি। মুচকি হেসে বলে ভোর দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। স্টাডি রুমের দরজা ধারাম করে খুলে ল্যাপটপ খুঁজে কিন্তু পায় না। পুরো ঘরের আনাচে কানাচে খুঁজে হয়রান সে। তার স্কুল ব্যাগ অবধি বাদ রাখে না, কিন্তু ল্যাপটপ কোথাও নেই। ভোর চিন্তিত ভঙ্গিতে বেরিয়ে আসে। রুমে ঢুকে বলে, আব্বু পেলাম না ল্যাপটপ। অরুণ পাতাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ঘুরে ছেলের দিকে ফিরে হেসে বলে, সরি আব্বু, ল্যাপটপ এখানেই ছিল, ওই ব্যাগে, খেয়ালই ছিল না। ভোর গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অরুণ ছেলেকে কোলে তুলে বিছানায় দাঁড় করিয়ে কপালে চুমু দিয়ে বলে, সাবধানে থাকবে, তোমার আম্মুর সাথেই থাকবে, কোনো সমস্যা হলে আমাকে কল করবে, কেমন? ভোর বাধ্য ছেলের মতোই মাথা নাড়ে। অরুণ হেসে ছেলের ঠোঁটে চুমু খায়। ব্যাগটা কাঁধে চাপিয়ে ব্লেজার হাতে নিয়ে পাতার গালে হাত রেখে কপালে ও গালে ছোট চুমু দেয়। আরসি পাতাভার। বলে দাঁড়ালো না, হনহনিয়ে চলে যায়। পাতা আটকে রাখা শ্বাস ছাড়লো। শরীরটা কেমন দুলছে, বুকটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। এ কেমন মরণ যন্ত্রণা। সে ভোরের দিকে এক পল তাকিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। আপাদমস্তক কমফোর্টারে ঢেকে নিয়ে বালিশে মুখ লুকায়। ভোর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আম্মু কি হয়েছে? ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। সুর দিয়ে বলে পাতা। ভোরের কপালে চিন্তার রেখা। আম্মু গান গাইছে কেন? সে গলা উঁচিয়ে আব্বু বলে ডাক দেয়। পাতা উঠে বসে চোখ বড় বড় করে ভোরের দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি আমার, আই এম ফাইন। সত্যি? পাতা দাঁত বের করে হেসে ভোরকে টেনে শুইয়ে দেয়। নিজেও শুইয়ে পড়ে পাশে। মুচকি হেসে ভোরকে বলে, ভোর, তোমার আব্বু এত ভালো কেন? কি জানি। ঠোঁট উল্টিয়ে বলে ভোর। পাতা হাসে। তার খুব হাসি পাচ্ছে। এতগুলো ভালো লাগছে। মন প্রসূনে বাইরে রাখছে বাকবাকুম। মনে হচ্ছে সে মেঘের মতো করে আকাশে ভাসছে। সরকার জুয়েলারি ফ্যাশন হাউসে প্রবেশ করে রাসেল, শুভ জীবন, দীপ্ত, ফয়সাল। অফিসের প্রায় সকলেই চেনে তাদের। বসের বন্ধু হওয়ার সুবাদে প্রায় আসে তারা। এসে হই হুল্লোড় বাজিয়ে ফেলে যেন সব কয়টা তরুণ ছেলে পেলে। মারামারি, দৌড়াদৌড়ি, কারাকারি সব চলে। তাদের বসও বন্ধু পেলে মাতিয়ে আড্ডা দেয়। গম্ভীর মুখে থাকা অরুণ সরকারকে হাসতে দেখা যায়। বন্ধু এমনই একটা জিনিস যারা সিরিয়াস মুহূর্তেও সিরিয়াস থাকতে দিবে না। ইমোশনাল কথাবার্তাকে গুলি মেরে ফানি আলাপে কনভার্ট করবে।
শত ফ্রাস্ট্রেশনের মাঝে থেকেও বন্ধুদের সাথে প্রাণখোলা হাসি আটকানো দায় হয়ে পড়ে। দুঃখের কথা বললে সান্ত্বনা না দিয়ে পচাবে, কখনো সিরিয়াসলি নিবে না, হেসেই উড়িয়ে দিবে। অথচ বিপদে পড়লে তারাই আগে ঝাঁপিয়ে পড়বে, বুকে জড়িয়ে সাহস দিবে না, বরং পিঠ চাপড়ে বলবে, এতেই কুপোকাত, আমরা আছি না। বসের বন্ধুদের আসতে দেখে সুজন এগিয়ে আসে, হাসি মুখে বলে, ভালো আছেন সবাই? রাসেল গম্ভীর মুখে পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, সালাম কালাম দিতে জানো না? সুজন ঝটপট সালাম দিয়ে জিজ্ঞাসা করে ভালো আছে কিনা। শুভ মুচকি হেসে বলল, আর ভালো থাকা, সারটা কোথায়? সুজনের বুঝতে অসুবিধা হয় না যে সার বলতে এরা কাকে বুঝিয়েছে। বসের বন্ধুরা বসকে সার বলেই ডাকে মাঝে মাঝে। স্যার একটু গ্রাউন্ড ফ্লোরে আছে, আমি ডেকে দিচ্ছি, আপনারা কেবিনে গিয়ে বসুন। সবাই অরুণের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায়। জীবন হঠাৎ থেমে সুজনের উদ্দেশ্যে বলে, ওয়েটার, থুরি ম্যানেজার, 6 প্লেট ফ্রাইড রাইস, ব্রিক কাবাব, সাথে চাটনি, যে কোনো একটা হলেই হবে। ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ। সুজন মাথা নাড়ায়। জীবন হেসে হাঁটা দেয়। শুভ ধমকে সুরে বলে, শালা তোরা ভালো হলি না, এটা রেস্টুরেন্ট লাগে তোর বাপের? দেখ, বাপ তুলে কথা বলবি না অশুভ। লাঞ্চের টাইম, পেটে ইঁদুর লুঙ্গি ডান্স করছে, না খেয়ে যাব না। সবাই হেসে উঠল জীবনের কথায়। শুভ জীবনের পিঠ চাপড় মেরে বলল, খাই খাই কোম্পানি। জীবন টিপ্পনি শুনেও দাঁত গেলায়। অরুণ কেবিনে প্রবেশ করে বেশ সময় পরে। ঢুকেই অবাক, এটা তার কেবিন নাকি কোনো খাবার হোটেল? খাবারের গন্ধে পুরো রুম জুড়ে ম ম করছে। তার অতি ভদ্র লোক বন্ধুরা খাচ্ছে অতি আনন্দে, যেন কত দিনের অভুক্ত। সে যে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি। সে দরজা বন্ধ করে গলা খাকারি দিল। সবাই অরুণের দিকে তাকিয়ে হাসে। রাসেল খাবার গলদ্ধকরণ করে বলে, শালা কখন থেকে বসে আছি, তোর খবর নেই? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে নাকি? অরুণ দীর্ঘশ্বাস ফেলে ফয়সালকে ঠেলে তার পাশে বসে বলে, নিলে ভালোই হয়। তা কি মনে করে উদয় হলি? দীপ্ত অরুণের দিকে একটা প্লেট বাড়ি দিয়ে ইশারায় খেতে বলে। অরুণ প্লেট নেয়। চামচ থাকায় হাত ধুতে হয় না, মুখে পুরে খাবার। শুভ বলে, তুই তো খোঁজ খবর নিবি না, তাই ভাবলাম আমরাই একটু দেখে আসি, বেঁচে আছিস নাকি টপকে গেছিস। ফয়সাল মুখে খাবার তুলে অরুণের দিকে আর চোখে চেয়ে বলে, কি যে বলিস না শুভ, আমাদের আরো এক সুন্দরী রমণীকে বিয়ে করে এত জলদি টপকে যাবে? এখন তো তার মধুমাস চলে, নতুন বউকে নিয়ে মজে আছে, তাই বন্ধুদের ভুলে গেছি। রাসেল টিপ্পনি কেটে ফিসফিস করে বলে, তা কেমন চলছে মধুমাস? মধু সংগ্রহ টংগ্রহ করেছিস? এক্সপেরিয়েন্স বল শালা। দীপ্ত রাসেলের মতো করে ফিসফিসিয়ে বলে, সংগ্রহ করা বাদ রাখবে অরুণ সরকার? আমি জীবনেও বিশ্বাস করি না, শালা তো মনে হয় রাতভর মধু। আর বলতে পারে না। অরুণ তার মুখে চাটনি পুরে দেয়। কটমট করে বলে, শালারা এসব কি শুরু করেছিস? মুখে লাগাম টান, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা টানলাম, এখন বল কেমন চলছে মধুমাস, মানে বিবাহিত পরবর্তী জীবন? ফয়সালের কথায় অরুণ ছোট জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। এখন টপিক চেঞ্জ কর। শুভ শান্ত চোখে অরুণের দিকে তাকিয়ে বলে, পাতাকে কেমন পর্যবেক্ষণ করলি? ভোরের যত্ন নেয়, আগলে রাখে? এবার অরুণের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যথেষ্ট পরিমাণে। শুভ হাসে। জীবন টিপ্পনি কেটে বলে, দেখেছিস আরও ব্লাশ করছে, এই ভালোটাই বেসে ফেলেনি তো আবার। সুন্দর কিউট আদরের বউ আমার, ভালোবাসো না? ওহো, ধ্বনিতে সবাই চিল্লিয়ে উঠে সমস্বরে। অরুণ কানে হাত দেয়। ফয়সাল কান থেকে হাত সরিয়ে দিয়ে কিছু বলে ফিসফিসিয়ে। অরুণ খাওয়া বাদ রেখে তার পিঠে গোটা কয়েক আদর বসিয়ে দেয়। ফয়সাল পিঠ বাঁকিয়ে বলে, বদদোয়া দিলাম, তোর আদরের বউ তোকে নাকানি চোপানি খাওয়াবে। অরুণ হাসে, তবে কিছু বলে না। বন্ধুদের মাঝে খুনসুটি বাড়তে থাকে যত সময় অতিবাহিত হয়। অরুণ সরকারের কেবিন যেন আজ কর্মস্থল থেকে আড্ডাস্থলে রূপান্তরিত হয়েছে। সময়ের পর সময় গড়িয়ে যায়, তাদের আড্ডা শেষ হয় না, চলতেই থাকে। বন্ধুরা সবাই মেতে ওঠে পুরনো স্মৃতিচারণে। হয়ে ওঠে সেই কিশোর বয়সের অরুণ, শুভ, দীপ্ত, ফয়সাল, রাসেল, জীবন। আবার সদ্য 18 পা দেয় তো কখনো 30-এর তাগড়া পুরুষ। আড্ডার এক পর্যায়ে রাসেল বলে, অরুণ, আমাদের ব্যাচের সবাই একটা পার্টি অর্গানাইজ করেছে, তোকেও ইমেল পাঠানো হয়েছে, চেক করেছিস কি? না, ইয়ার ব্যস্ত ছিলাম খুব। রিইউনিয়ন? তাহলে তো ভালোই হয়। অরুণের কথায় জীবন হেসে বলে, সেটা তো 2 বছর আগেই হলো। কাপল পার্টি হবে, যে যার রিসপাউন্ড নিয়ে যাবে, কোনো বাচ্চা কাচ্চা না, জাস্ট হি অ্যান্ড সে। তুই তো আর সিঙ্গেল নস, সুন্দরী কিউট আমাদের বউ আছে। অরুণ হেসে তার মাথায় টোকা দিয়ে বলে, বাচ্চা এলো না? তাহলে ভালো হবে না। তোরা সবাই যাবি?
শুভ বিরক্ত হয়ে বলে, অরু, তোর নাটক বাদ দে। সারা জীবনের জন্য যাচ্ছিস না, মাত্র এক বেলা। ভোর বাড়িতেই থাকতে পারবে, আমরা সবাই যাব, তুইও যাচ্ছিস। অরুণ হামি তুলে বলে, সে দেখা যাবে। কবে হবে পার্টি? পরশু সন্ধ্যা থেকে। ইমেল চেক করিস, সব ডিটেলস পেয়ে যাবি। ওকে, তোরা কি এখানে থাকবি? আমার জলদি ফিরতে হবে, মেয়েটা অসুস্থ। জীবন কপালে ভাঁজ ফেলে শুধায়, তোর আবার মেয়ে কবে হলো? ফয়সাল হেসে চোখ টিপে বলল, আরে এই মেয়ে সেই মেয়ে না? এ তো আদরের বউ। ফাজিলের দল। বলেই অরুণ সরকার উঠে আসে। এদের সাথে থাকলে সময় কখন চলে যাবে বোঝাই যায় না। সে সুজনের কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে বন্ধুদের সমেত অফিস থেকে বেরিয়ে আসে। গন্তব্যস্থল পাতাবাহার ও কলিজা। যাওয়ার আগে ছেলের জন্য ব্যাট বল কিনে নেয় শপিং মল থেকে। বেরিয়ে আসার সময় শাড়ির দোকানের দিকে নজর পড়ল। একটা সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস কালো শাড়ি ভালোই লাগছে, আর কিছু না ভেবে প্যাক করে নেয়। সারা বেলা শুয়ে বসেই কেটেছে পাতার। ঘর থেকে বেরি হয়নি। ভোর আনিকা ও রূপের সাথে ঘরেও ব্যালকনিতে সময় পার করেছে। কখনো বাচ্চাদের সাথে লুডো খেলেছে, তো কখনো কার্টুন দেখেছে। বন্দুক নিয়ে চোর পুলিশ খেলেছে। সব মিলিয়ে সুন্দর একটা সময় কেটেছে তার। এমনিতেই তার মনটা আজ অনেক অনেক ভালো, ফুরফুরে সতেজ। তার মন কাননে অসংখ্য ফুল ফুটেছে, অসংখ্য রং বেরঙের প্রজাপতি তাদের ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তার সাদা কালো আকাশে এখন রামধনুর খোঁজ পাওয়া যায়। মনটা অকারণেই নেচে গেয়ে বেড়াচ্ছে। অধরকোণ থেকে হাসি যেন সরছেই না। এমনকি সে এখনও হাসছে, তাও একা একা। সে এখন একটা সিক্রেট রুমে বসে আছে, যার খোঁজ ভোর আজকে তাকে দিয়েছে। সে প্রায় মাস হবে এ বাড়িতে থাকছে। তাদেরই ঘর থেকে আরেকটা সিক্রেট রুমে যাওয়া যায় সে জানতই না। এ ঘরের ব্যালকনির দেয়ালে একটা দরজা আছে, যেটা সে কখনোই খেয়ালই করেনি। সেই দরজা খুললে একটা সিক্রেট ঘর। অবশ্যই স্টাডি রুম থেকেও আসা যায় এখানে। সে আজ প্রথমবার প্রবেশ করে ভোরের সাথে। ঘরটা তার বেশ পছন্দ হয়েছে। ছোট্ট একটা রুম। রুমের ফ্লোরে শুধু ম্যাট্রেস বিছানা আর বেশ কিছু টব। একপাশের দেয়াল পুরোই গ্লাস লাগানো। সেখানে পর্দা ঝুলছে, যদিও পর্দা পাতা একপাশে সরিয়ে রেখেছে। বাবু হয়ে বসে প্রকৃতি বিলাস করছে। বাইরের সবুজ গাছগাছালির মেলা এখান থেকে দৃশ্যমান। পাতা হাঁ করে সেগুলো দেখতে ব্যস্ত। এরই মধ্যে এ ঘরের দরজা খুলে কেউ প্রবেশ করে ভেতরে। পাতা ভাবে ভোর হয়তো বা হুজুর পড়ানো শেষ করে দিয়েছে বোধহয়, কিন্তু দরজার দিকে তাকিয়ে সে অবাক হয় বেশ। এ কখন এলো? অরুণ সরকার ভিতরে প্রবেশ করে। পাতার পাশ ঘেঁষে পা ছড়িয়ে বসে। সে এসেছে কিছু সময় হলো, এসে পাতাকে পায় না। স্টাডি রুমে উকি দিয়ে দেখে ছেলে পড়ছে, তাই ডিস্টার্ব না করে ঘরে আসে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে। পাতাকে খুঁজে না পেয়ে হঠাৎ এই রুমের খেয়াল আসে। ব্যালকনির দরজা খুলতেই দেখতে পায় মহারানী এখানে বসে। আজ এত জলদি এলেন? একমাত্র ছোট বউটি জ্বরে ভুগছে, তার চিন্তায় অফিসে মনোযোগ বসছিল না, তাই চলে এলাম। অরুণের কথায় পাতা খিলখিলিয়ে হেসে উঠল। অরুণের বাহুতে মাথা ঠেকিয়ে হাসতে হাসতেই বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।